গল গল করে রক্ত ঝরা হাত নিয়েই নীলুর ডান হাত চেপে ধরে তারই বাবা সেক্রেটারি রূপক মণ্ডল। টানতে টানতে এগিয়ে যায় বিশাল বাড়ির পেছনের পাশ হয়ে ধরে। পরিকল্পিত বাগানের দেশি বিদেশি গাছ পার হয়ে এগোতে থাকে তারা। প্রতি কদমে পেছনে পড়ে যায় সাদা মার্বেল পাথরের বিলাসবহুল নূর ম্যানশন। মোটা আম গাছের আড়াল থেকে বেরিয়ে এলো স্বল্প পরিচিত এক যুবক। সেই যুবকের হাতে নীলুকে সোপর্দ করে কাতর কণ্ঠে রূপক বলল, তোদের ধর্মে না আমানতের অনেক গুরুত্ব, আজ থেকে নীলুকে তোর কাছে আমানত রাখলাম। এরপর ব্যথাতুর চোখে নীলুর দিকে তাকিয়ে বলল, পেছনে তাকাবি না, অনেক অনেক দূরে চলে যাবি, আমি ঠিক খুঁজে নেব তোদের। নীলুফা ইয়াসমিন তার হাত খামচে ধরে হাউমাউ করে কেঁদে বলে, রূপক দা, আব্বা আম্মারে ওরা জবাই করে ফেলেছে গো, আমারেও মারতে দাও, আমি বেঁচে থেকে কি করব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমার সুখকে এনে দাও অন্তত। বলেই পা জড়িয়ে ধরল। ভেতরে কি অবস্থা আমি জানি না, তুই দ্রুত চলে যা, আমি আবার ভেতরে ঢুকবো। বলে রূপক বাড়ির দিকে পা বাড়ালো, কিন্তু আবার টেনে ধরল নীলু। রূপক দা, তোমার হাত তো বলি হয়ে গেছে। বলে নিজের গায়ের ওড়না দিয়ে শক্ত করে বেঁধে দেয় আঘাতপ্রাপ্ত হাতটি। তীব্র ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে রূপক, মাথায় হাত বুলিয়ে বলল, আবার দেখা হবে নীলু, 20 বছর পর। টিনের দরজা ঠেলে কোমরে বেল্ট পরতে পরতে বের হলো 29 বছর বয়সী এক শক্তপোক্ত শ্যামপুরুষ। প্যান্টে বেল্ট বাঁধতে বাঁধতে বলল, মক্কু আমার বোতল। বলে চিল্লিয়ে ওঠে। কাচের একটা হাফ লিটারের ধূসর রঙের তরল নিয়ে পেছন থেকে হ্যাংলা পাতলা এক যুবক বের হলো। দাঁত দিয়ে কামড়ে বোতলের ছিপি খুলে থু করে মাটিতে ফেলে দিল। প্রথমে মুখে নিয়ে কুলি করে, তারপর ঢকঢক করে পুরোটাই খেয়ে ফেলে বোতল মক্কুর দিকে ছুরি দিয়ে বলে, মালটা দুনিয়াতে আছে না গেছে দেখতো, অরিজিনাল একটা স্ল্যাট, আই হেট দোজ কাইন্ড অফ ওম্যান। থু, ভাই হাসপাতালে পাঠামু? পাঠানো লাগলে পাঠাস, আর চামচা শালাকে হাসপাতালের বিলটা ধরিয়ে দিস, তবে হাসপাতাল থেকে সোজা হাপিস। এরপর চোখ আর মাথা ঝাঁকিয়ে বাইকে উঠে বসে। মক্কু এক ছুটে ভেতরে ঢুকে আবার পরের মিনিটেই পেছন পেছন এসে চড়ে বসলো বাইকে। মাঝখানে ফাঁকা রেখে বসে যেন গায়ে না লাগে। সাই সাই করে ছুটে চলল মোটর বাইক বাতাসের বেগে। দাঁতে দাঁত চেপে মক্কু বাতাসের সাথে লড়ে খিচে বসে রইল। না সহ্য করে উপায় কি? জলে কুমির ডাঙায় বাঘ, এই এলাকার কোনো যুবক বাদ নেই যাকে রাজনীতিতে জড়ানো হয়নি। ছেলে সন্তান মানেই ক্ষমতাসীন দলের খাতায় নাম ওঠানো। প্রাণের ভয়ে ইচ্ছার বিরুদ্ধেও সেটা করতে হয়। সবাই যে আবার বিরুদ্ধে সেটাও না। ক্ষমতাসীনরা বিপুল জনপ্রিয় এই এলাকায়। স্থানীয় চেয়ারম্যান আলহাজ মামুন ইসলাম অত্যাধিক ভালো মানুষ। ওনার মতো পরোপকারী ধর্মভীরু পরহেজগার মানুষ দ্বিতীয়টি নেই। কোনো মানুষ ওনার কাছে গেলে খালি হাতে ফিরে না। তবে ওনার পুত্র শুকনীল নিবিড়ের সুশীল সমাজে খুব বদনাম। সবাই জানে এমন কোনো খারাপ কাজ নেই যা সে করে না। নিত্য নতুন নারী সঙ্গ, মদ, জুয়া, মারামারি সব হয় তার দ্বারা। তবে এলাকার যুব সমাজে সে অন্তপ্রাণ। নিবিড় ভাই নামের এক ডাকে কয়েক হাজার ছেলে পেলে জমা হয়ে যায়। চেয়ারম্যান সাহেব জানেন না ওনার এই উচ্ছৃঙ্খল ছেলের কর্মকাণ্ড, তবে জানলেও হাতের নাগালে পাবেন না তাকে। এই যে বছরের পর বছর উনি ক্ষমতায় টিকে আছেন সেটা একমাত্র নিবিড়ের জন্যই। তাছাড়া নূর ম্যানশন সহ যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক এই শুকনীল নিবিড়। হয়তো অধিক অর্থসুখে বেপরোয়া জীবনযাপন করে এই তরুণ নেতা। সবাই এটাই জানে। তবে মক্কু জানে ভেতরের খবর কিছু অন্যই। মুখে কালো মাস্ক, মাথায় সানক্যাপ, চোখে ফটোক্রমিক চশমা, বয়কাট চুল, ওভারসাইজ কালো শার্ট, হাঁটু পর্যন্ত ডেনিম জিন্স, পায়ে স্নিকার্স আর হাতে কালো হাফ গ্লাভস পরে বাইসাইকেল চালিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো জিয়ানা হক। আপাতত দৃষ্টিতে কেউ বুঝবে না ছেলে না মেয়ে। হাইটও 5 ফুট 5। ভার্সিটির এন্ট্রির একটু আগেই নিবিড়ের ক্লাব ঘর। সেটার পাশে করিম চাচার চায়ের টং দোকান। সেখানে বসে চা পানে ব্যস্ত নিবিড়ের ক্লাবের ছেলেপেলেরা। জিয়ানা সাই সাই করে ঢুকে যাওয়ায় চেলাগুলো হকচকিয়ে গেল। নিবিড় ছাড়া এইভাবে এমন গতিতে তাদের ক্লাব ঘরের সামনে দিয়ে কেউ চলাচল করে না, তাই তাদের সম্মানে লাগে ব্যাপারটা। নিবিড় ভাই এখানে নাই, তা না হলে কান বরাবর একটা
একটা চটকানা ফরজ ছিল এই পোলার। বলে সিগারেটে লম্বা টান দিল নিবিড়ের ডান হাত কম বন্ধু বেশি সজীব। পোলা না মাইয়া আমি তো কিছুই বুঝলাম না মাইরি, বলে বদি চোখ কসলায়। যাই হোক, নতুন আমদানি, এলাকার নিয়ম শৃঙ্খলা কিছু জানে না হয়তো, আমগোর দায়িত্ব নিয়ে শিখাইতে হবে, চল, বলে উঠে দাঁড়ায় সজীব। তখনই কল আসে তার ফোনে। রিসিভ করে বলল, আসতাছি। জিয়ানা সাইকেল পার্ক করে জার্নালিজম ডিপার্টমেন্ট খুঁজে চলেছে। সে এই ভার্সিটিতে দ্বিতীয় বর্ষের ট্রান্সফার নিউ স্টুডেন্ট। তার আম্মু গার্লস কলেজের শিক্ষিকা। ওনার বদলি হয় সপরিবার এই এলাকায় শিফট হয়েছে। তবে বড় বোন জেনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারে পড়ে এই ভার্সিটিতেই। জিয়ানা ফোন বের করে কল দিল জেনিকে। কিছুটা দূরে একটা জটলা দেখে আস্তে আস্তে এগিয়ে যায় সেদিকে। কালচারাল ক্লাবের কিছু মেয়ে আর কমন ডেঞ্জার কয়েকজন ব্যানারে সম অধিকার লিখে অনশনে বসেছে। সে পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু তাদের সামনে একটা কাবলি কুত্তা পরা লোক চেয়ারে বসে কায়দা করে স্টাইল দেখিয়ে শর্মা খাচ্ছে। জিয়ানা মুখ কুঁচকে সেই কাবলিওয়ালাকে দেখছে। মনে হচ্ছে সিনেমার ভিলেনের দৃশ্যে অভিনয় করার জন্য এমন ভিলেন মার্কা মেকআপ দিয়েছে। ওরে বাপরে, বেটা আবার সুরমাও দিয়েছে, জেল দিয়ে ঘাড় সমান লম্বা চুল ব্যাক ব্রাশ করা। কাবলির উপরে 3টা বোতাম হাঁ করে খোলা, আর সেই ফাঁকা দিয়ে বুকের ঘন জঙ্গল উকিঝুঁকি দিচ্ছে। হাতে আবার ব্র্যান্ডেড ঘড়ি, দামি মাস্তান। তাহলে চাপ দাড়ি রেখে নিজেকে ট্রেন্ডি ফর্মে রেখেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মাঝে কাবলিওয়ালা খাওয়া শেষ করে। খাওয়া শেষে আঙ্গুল মেলে ধরার সাথে সাথে পাশ থেকে একজন এগিয়ে এসে হাত মুছে দেয়, আর একজন পানি এগিয়ে দেয়। জিয়ানার হাসি পাচ্ছে এমন দৃশ্য দেখে। মনে হচ্ছে নাট্যমঞ্চে ঢুকে গেছে। সিরিয়াস মুখে সব শুটিং চলছে। কাবলিওয়ালা মুখ খুলল, তো সবাই সম অধিকার চাও, ভালো কথা। এজন্যই প্রিন্সিপালের অফিসে তালা ঝোলানোর স্পর্ধা কিভাবে হলো? কে কে কোন হাত দিয়ে তালা লাগিয়েছে সামনে আসো। সাইড থেকে এক সাঙ্গু হুঙ্কার ছুড়ল, কথা কানে যায় না ভাই, সামনে আইতে কইছে না। মাঝের আর পেছনে থাকা দুইজন উঠে এলো, একজন ছেলে একজন মেয়ে। তাদের ভীতিকর চেহারা দেখেও জিয়ানার প্রচন্ড হাসি পাচ্ছে। একজন নেতাকে ফেস করতে পারছে না, আবার এরা করবে অনশন অবরোধ, যত সব। তো আরাক পাঙ্গু এসে দুইজনকে কাবলিওয়ালার সামনে বসিয়ে দেয়। সম অধিকার আমরাও চাই, তবে কোথাও সম আর কোথাও অসম। সৃষ্টিকর্তা নিজেই কম বেশি করে নারী পুরুষ বানিয়েছে, সেখানে সম অধিকার প্রতিষ্ঠা করা মানুষের পক্ষে সম্ভব না। তোমরা যেহেতু বেশি চাচ্ছ, আজ আমি তোমাদের সম অধিকার ঘোষণা করলাম। কাবলিওয়ালার ভাষণে সাঙ্গুপাঙ্গু সব হাততালি দিয়ে উঠল। নেতা ভাই হাত তুলে থামতে বলা মাত্রই সব নীরব হয়ে যায়। তো আজ এই মুহূর্ত থেকেই সম অধিকার প্রতিষ্ঠা হোক। দুইজন দুইজনের ড্রেস এক্সচেঞ্জ করো। কই, সময় 5 মিনিট। সাঙ্গুপাঙ্গুরা হৈ হৈ করে ওঠে, যেন সার্কাসের কসরত দেখবে। অনশনকারী সবাই ভয় আর ব্যাককেলের সংমিশ্রণে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এইবার কাবলিওয়ালার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে প্রকাণ্ড এক ধমক দেয়। ধমক খেয়ে ছেলে অনশনকারী বলল, ভাই ওর ড্রেস পরলে তো আমাকে হাস্যকর লাগবে। মেয়েদের ড্রেস পরলে যদি ছেলেদের হাস্যকরই লাগে, তাহলে সম অধিকার চাওয়াটাও হাস্যকর। বলার পর চোখ গেল ভিড়ে দাঁড়ানো জিয়ানার দিকে, আঙ্গুল দিয়ে তাকে দেখিয়ে বলল, মেয়েরা ছেলেদের পোশাক পরলে হাস্যকর না লাগলেও সুন্দর লাগে না। এরা ছেলেদের কাতারে আসার জন্য নিজেদের ঘোল পাল্টায়, কিন্তু ছেলেদের কাতারে মেয়েরা কখনোই আসতে পারবে না, কারণ এদের অবস্থান সবসময় ছেলেদের নিচেই। এতক্ষণ ওদের কাণ্ডকারখানা দেখতে জিয়ানার ভালো লাগলেও এইবার অপমানে মুখ থমথমে হয়ে গেল, আর বলে উঠল, দুনিয়াতে পুরুষরা নিজেদের যত বড় বাহাদুর কিংবা শাহেনশাহ ভাবুক না কেন, সকল পুরুষের জান্নাত একজন নারীর পদতলে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, মিস্টার হোয়াট এভার। সবার চোখ জিয়ানার দিকে ঘুরে যায়, সাথে অবাকও হয়েছে নিবিড়ের মুখে মুখে তর্ক করছে দেখে। এ যেন অবিশ্বাস্য ব্যাপার। নিবিড় নিজেও অবাক, সাথে তার সাঙ্গপাঙ্গরাও চেতে গেল। হঠাৎ জিয়ানার হাতে টান পড়ে, জেনি টেনে নিয়ে সরে গেল এক সাইডে। ক্যাম্পাসে আসতে না আসতেই শুরু করেছিস তুই জিউ? আব্বু বলেছে না কোনো ঝামেলায় না জড়াতে। এটা ঢাকা না, এখানে ক্যাম্পাস আর ভিলেজ পলিটিক্স খুবই নোংরা। আর নিবিড়কে দেখলে সালাম দিয়ে কেটে পড়বি। ওয়েট ওয়েট, কোন নিবিড়? তোমার বয়ফ্রেন্ড যার চামচা সে? আহা, চামচা হবে কেন, ওরা ফ্রেন্ড। আর সজীবের সাথে রিলেশনে আছি বলেই সেফ আছি এই ক্যাম্পাসে, না হলে ওদের হানি ট্র্যাপ
গ্যাপের অভাব নেই। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছেন। সবাই বলে নিবিড়ের চরিত্র ভালো না, কানাঘুষা চলে, ক্যাম্পাসের অধিকাংশ মেয়ের সাথে ওয়ান টাইম স্ট্যান্ড করেছে, স্থায়ী এমপি চেয়ারম্যান পুত্র দেখে মেয়েদের হুঁশ থাকে না। ছিহ, কেমন লো ক্লাস টেস্ট এই ক্যাম্পাসের মেয়েদের। এমন ভিলেন মার্কা চেহারার কাউকে মনে ধরে কারো? বসে আছে দেখে বুঝিস নাই, হাইট আর বডিতে একেবারে গ্রিক গড। আর ইনস্টাতে যে ফটো দেয় মেয়েরা, ওখানেই এমনিতেই খুন। আর চালচলন থেকে কথা বলার স্টাইল খুবই ম্যানলি। প্রথম দিকে আমিও ক্রাশ খেয়েছিলাম, সেসব থাক, এখন চল তোর ডিপার্টমেন্টে দিয়ে আসি। আব্বুর কথা অক্ষরে অক্ষরে মেনে চলবি, নো ঝামেলায় জড়ানো। বলে ক্যাবটা ঠিক করে হাঁটা ধরল জেনি আর জিয়ানা। অনশন পণ্ড করে নিবিড় আর তার দল ক্লাবে বসে চা খাচ্ছে। তখন বদি প্রশ্ন করলো, ভাই ওইটা যে মাইয়া, বুঝলেন কেমনে? আবার বেয়াদবের একশের। নিবিড় চায়ের কাপ নামিয়ে বলল, মেধা আর শরীর কখনো লুকিয়ে রাখা যায় না। ধর বললাম তুই একটা গরুর বাচ্চা, কিংবা বললাম গাধা, তাহলে কি খুশি হবি? হবি না। কেন হবি না? গরু উপকারী প্রাণী, গরুর বর্জ্য থেকে চামড়া সব কাজে লাগে। গাধাও নিজ মনিবের কাজ করে মৃত্যু পর্যন্ত। কিন্তু যদি বলি সিংহের বাচ্চা বা বাঘের বাচ্চা, তাহলে কিন্তু খুশি হবি। বাঘ সিংহ কারো উপকার করে? বরং নাগালে পেলে খপ করে ধরে কেল্লাফতে। মোরাল অব দ্য স্টোরি কি বুঝলি? উপকারী মানুষকে সবাই গরু আর গাধার মতো ব্যবহার করে। প্রতিদিন এভাবেই তার সাঙ্গপাঙ্গদের 10 মিনিট মোরাল ক্লাস নেয় শুকনীল নিবিড়। সামনে কমিটি গঠন হবে, তাই নিবিড় যেটাই বলবে তারা সহমত ভাই। মাথায় ঢুকলেও সহমত ভাই, না ঢুকলেও তাই। নিবিড়, আমরা কিন্তু গরু আর সিংহ দুইটাই। দিনে উপকারী গরু সামাজিক কাজ করি, আর রাতে সিংহ। বলে সজীব মাথা চুলকায়। তুই আর কি সিংহ? গার্লফ্রেন্ডকে এখনো বিছানায় নিতে পারলি না। বলে পাশে বসলো তাদের ফ্রেন্ড সমুদ্র। প্লিজ ভাই, পরিবারের দিকে যাস না। জেনি আমার গার্লফ্রেন্ড না, বউ। মনের বিয়ে বহু আগেই হয়ে গেছে। ওর গ্রাজুয়েশন কমপ্লিট করলেই ফাইনাল বিয়ে। হঠাৎ নিবিড় সজীবের দিকে ঘুরে জিজ্ঞেস করে, জেনির সাথে এই অদ্ভুত মেয়েটা কে রে? ও জেনির ছোট বোন, আমার শ্বশুরের হাইব্রিড মাইয়া। বিচ্ছুর বিচ্ছু, আমার প্রেমের 12টা বাজায় প্রায় প্রায়। তবে ওর সম্পর্কে জেনি তেমন কিছু বলে না। তো হঠাৎ এমন টম বয়ের দিকে নজর কেন আমাদের নেতামশাইয়ের? আমার কি দুর্ভিক্ষ চলে যে তোর অমন শালির দিকে নজর দেওয়া লাগবে? মেয়ে মানুষ হবে মেয়ে মানুষের মতো, মুডটাই নষ্ট করে দিলি। সজীব আর সেই দিকে না গিয়ে কথা ঘুরিয়ে সামনের সমাবেশের ব্যাপারে জিজ্ঞেস করে। জেনির ক্লাস শেষে জিয়ানার জন্য অপেক্ষা করছে তার ডিপার্টমেন্টের নিচে। সজীব এসে পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আমার টমশালি কই? সজীব, জিয়ানার সাথে বেশি কথা বলার দরকার নাই, আর বললেও সাবধানে। তার মুখ শুধু মুখ না, ল্যান্ডমাইন। তখনই জিয়ানা দপদপে পায়ে ছেলেদের মতো করে হেঁটে এলো। ইয়ো ব্রো, বলে হাত মুঠো করে এগিয়ে দিল সজীবের দিকে। সজীব মুচকি হেসে একইভাবে হাত বাড়িয়ে দেয়। সো শালি, আধা ঘরোয়ালি, মাস্ক তো খুলো। এখনো তোমাকে দেখার সৌভাগ্য হলো না। দেখে যদি মনে হয় দুর্ভাগ্য, সেই দায় কিন্তু আমার না। থাক, দেখা লাগবে না। বের হওয়ার আগে আব্বু তেল মেখে দিয়েছে তার মুখে, যেন মাস্ক না খুলে। বলে জেনি আর জিয়ানা একসাথে হাসা শুরু করলো। সজীব বোকার মতো চেয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে হচ্ছে আব্বু মনে করে আমিও আপির মতো যদি আঙ্কি পাঙ্কি করি, তাই আমার ব্যাপারে ওভার পজিটিভ। শুধু কি তাই, ক্লাস 9 পর্যন্ত আব্বু 6 মাস পর পর জিউকে ন্যাড়া করে দিত। বেচারি কেঁদে কেটে কতদিন স্কুল মিস দিয়েছে। চুল একদম ছোট রাখার শর্তে চুল ছিলা বন্ধ করেছে। বলে জেনি আবার হাসা শুরু করলো। ওরে ব্যাস, উনি 2 মেয়ের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করেন কি জন্য? আব্বুর আনকমপ্লিট ড্রিম কমপ্লিট করতে আমাকে বেছে নিয়েছেন, কজ আই অ্যাম স্ট্রং অ্যামেং মাই সিবলিংস। বাকি 2টা গরু অনেক উপকারী। বলে মাথা চুলকায় জিয়ানা। সজীবের হঠাৎ মনে হলো নিবিড় কথা বলছে। একই টোন, একই আত্মবিশ্বাস। নিজেকে ধাতস্থ করে অফার করলো কফি খাওয়ার জন্য। তারা অফার ডিনাই করে একটা কাজের কথা বলে সজীবকে বিদায় জানায়। 3 বছর থেকে ভার্সিটির সেরা সুন্দরী প্রতিযোগিতায় টানা জয়ী তামান্না শিকদার। ধর্নাঢ্য পরিবারের মেয়ে হয়, চালচলন আর পোশাক আশাকেও আভিজাত্য। ওডিএ 8 গাড়ি করে ভার্সিটি আসা যাওয়া করে। সবচেয়ে বড় পরিচয় নিবিড়
নিবিড়ের দীর্ঘমেয়াদী গার্লফ্রেন্ড। সবাই জানে প্রায় 1 মাস সম্পর্ক ছিল তাদের। তামান্না গাড়ি থেকে নেমে শো অফ করার জন্য প্রতিদিন নিবিড়ের ক্লাবের সামনে দিয়ে হেঁটে যায়। নিবিড়ের চেলাগুলা হা করে তাকিয়ে থাকে, সেটা তামান্না খুব এনজয় করে। কিন্তু আজ হিতের বিপরীত কিছু হলো। তামান্নাকে দেখেই ছেলেগুলো একসাথে নাক চেপে ধরে গলায় বিন বাজানোর সুর তুলে। তামান্না হাঁটা থামিয়ে একবার ঘুরে তাকায়। সেই সময় নিবিড় আর মক্কু বের হয়। মক্কু তামান্নাকে দেখে বলে ওঠে, আরে সাপুরিয়ার দল, থাম। তোদের এই ম্যানুয়াল বিনে কি আর বিষধর সাপের কিছু হবে? মরণ বিন লাগবে রে। সবাই হো হো করে হেসে ওঠে আর তামান্না রাগে গজগজ করতে করতে ভার্সিটির ভেতরে ঢুকে যায়। নিবিড় বাঁকা হেসে বাইকে ওঠে। মেয়ে মানুষ চোখের বিষ তার কাছে। ধনী গরিব, সুন্দরী অসুন্দরী সব যেন রাস্তার ধারে সস্তা গাছের পাতা। হাত বাড়ালেই ছোঁয়া যায়, ছিঁড়ে ফেলে দেওয়া যায়। দুনিয়াতে সম্মান করার মতো কোনো নারী তার জীবনে নেই। সব যেন শখ মেটানোর খায়েশ মাত্র। মার্কেটের ফুটপাত ধরে হাঁটছে জেনি আর জিয়ানা। উদ্দেশ্য তাদের আব্বু আম্মুর বিবাহ বার্ষিকীর জন্য উপহার কেনা। পাশ দিয়ে এক বৃদ্ধা ভিক্ষুক জিয়ানার শার্ট টেনে ধরে ভিক্ষা চাইল। জেনি বলল, কলেজে না তোমাকে দিলাম টাকা? বৃদ্ধা মুখটা বিষ বানিয়ে বলে, হেই তো দেয় নাই। ততক্ষণে জিয়ানা ব্যাগে টাকা খুঁজছে। দুঃখিত দাদি, ভাঙতি নেই, পরবর্তীতে দেখা হলে বেশি দেব বলে সামনে এগোবে তখন শুনতে পায়, এগুলার বিয়া না হোক, হইলেও জামাই মদ খাইয়া প্রতি রাইতে কেলানি দিক। জিয়ানা ঘুরে বৃদ্ধাকে টেনে ধরল, এই বুড়ি, তুমি আমাকে অভিশাপ দিলা কেন? জেনি জিয়ানার বাহুতে চাপড় দিয়ে বলল, ছাড় জিও, মুরব্বী মানুষের অভিশাপ লাগে? জিয়ানা আরও একটু ঝুঁকে জিজ্ঞেস করে, তোমার অভিশাপ কি কার্যকর হয়? হলেও কত %? ভাতার মিলব না। খুব আস্তে করে অভিশাপ দেয় বৃদ্ধাটি। জেনি হাত ধরে বলল, চল তো, এরা এমনই, এই জন্যই তো ভিক্ষা করে খাওয়া লাগে। বৃদ্ধা চোর ধরা পড়ার মতো কাচুমাচু শুরু করে। জিয়ানা ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে সামনে ধরে বলল, নাও অভিশাপ স্টার্ট করো, তবে আমাকে না, আমার শত্রুদের। ওয়েট, কে আমার শত্রু? এই দেশের রাজনীতিবিদরা। তোমার অভিশাপটা হবে এমন, উলাউটা হোক, ক্যান্সার হোক, সবগুলার বউ পরকিয়া করে মিডিয়ায় কট খাক। আর তোমার ডিকশনারিতে যত খারাপ অভিশাপ আছে সব দিবা, তাহলে এই 100 টাকা তোমার। বৃদ্ধা টাকা না নিয়ে কুজো হয়েই হনহন করে প্রস্থান করে। আরে বুড়ি, যাও কেন? রাজনীতিবিদদের অভিশাপ দিতে আপত্তি কেন? তুমিও কি তাদের বউ ছিল নাকি? বলে জিয়ানা পেট ধরে হেসে যাচ্ছে। রাস্তায় অনেকেই তাকিয়ে দেখছে এমন উদ্ভট পোশাকের মেয়েকে। দূর থেকে বৃদ্ধা ঘুরে বলে উঠল, আমার হব কে তোরই ভাতার। জেনি পিঠে একটা থাপ্পড় দিয়ে হাত ধরে হাঁটা ধরে। জিয়ানা হাসতে হাসতেই হাঁটতে থাকে জেনির সাথে। আর পাশের দোকান থেকে বেরিয়ে এলো ভ্রু কুঞ্চিত করা শুকনীল নিবিড়। ঘাড় বাঁকিয়ে জিয়ানাদের একবার দেখলো শুধু। বাজারে ঘুরে ফিরে জেনি আর জিয়ানা ম্যাচিং শাড়ি পাঞ্জাবি কিনলো। দুই বোন সেম কুর্তাও কিনলো। আর তাদের ভাই জুনায়েদের কথা মনে পড়তেই জেনি চুপসে যায় দেখে জিয়ানা তার জন্য নিল একই পাঞ্জাবি। হারামজাদাটা যেদিন বাড়ি ফিরবে সেদিন দেয়া যাবে। তোর সাহস আছে ভালোই, আব্বু দেখলে বাড়ি মাথায় উঠিয়ে ফেলবে। দেখলে তো, বলে নিজের ব্যাগে আলাদা করে রাখে জিয়ানা। সামনের বেকারি থেকে একটা 2 পাউন্ডের কেক নিয়ে বাসায় ফিরে এলো। ঘরে ঢুকেই নিজের শার্ট আর মাস্ক খুলে ঢিল দেয় ফ্লোরে। জেনি চিল্লিয়ে ওঠে, সবার সামনে এমন পোশাক চেঞ্জ করিস কেন? এ কেমন পশুর মতো ব্যবহার? লজ্জার কথা বাদ দিলাম, একটু ভদ্র হতে পারিস না? সবার সামনে কোথায়? আর লজ্জার কি আছে? তোমার যা আমারও তাই। অহেতুক নকরাবাজি করো না তো। স্বল্প দৈর্ঘ্যের একটা শ্বাস ছাড়ে জেনি। এই মেয়েকে আব্বু এমন অদ্ভুত বানিয়েছে, একে কোথায় বিয়ে দেবে? কেই বা নেবে এমন অদ্ভুত মেয়েকে বউ করে? প্রতিটা কাজ ছেলেদের মতো, শুধু পারে না দাঁড়িয়ে প্রসাব করতে। সেটাও ছোটবেলায় বায়না করত, ভাইয়া বারান্দা দিয়ে প্রসাব করত দেখে তারও এমন মেশিন চাই। আব্বুকে প্রায় বলতো ভাইয়ার মতো এমন তাকেও বানিয়ে দিতে। বাধ্য হয়ে ভাইয়াকে মেরে ধরে অভ্যাস পাল্টানো হয়েছে। কিন্তু বিধি বাম, সেই ভাইয়ার খাতনার সময় ঘটনা ঘটেই যায়। ভাইয়ার খাতনা হবে, তার কেন হবে না? সেও এমন রঙিন লুঙ্গি পরবে, তাকেও সবাই গিফট দেবে। সে কি কান্না তার? কোনোভাবেই যখন বোঝানো যাচ্ছিল না তখন নানু বাধ্য হয়ে বলেছিল তোর জন্মগত খাতনা করানো। সবাই গ্রামে গেলে পুকুরে গোসলের সময় জিয়ানাকে ছেলেরা তাদের দলে নিতে চাইতো না দেখে তার ইগোতে লাগতো। একবার খুব বড় মুখ করে তো বলেছিল, তোদের মতো আমারও ছিল, আমি টেনে ছিঁড়ে ফেলেছি।
পেয়েছি, এমন বাড়তি জিনিস আমার পছন্দ না। হাজারখানেক কাণ্ড ঘটিয়েছে বুঝে ওঠার আগ পর্যন্ত। মেনস্ট্রুয়াল সাইকেল শুরুর প্রথমবার আম্মুর পা ধরে হাউমাউ করে কান্না করে মাপ চেয়েছে। সে কোথাও ব্যথা পায়নি, এমনকি পড়েও যায়নি উঁচু থেকে, একদম কোনো দুষ্টুমি করেনি। আম্মু যেন না বকে, অথচ পুরুষের বেশ ধরলেও ভেতরে যে একটা কোমল নারী হৃদয় আছে সেটা পরিবারের মানুষ ছাড়া কেউ জানে না। প্রথম অনুভূতির কাছে চরমভাবে অপমানিত হওয়ায় আরও বিগড়ে গিয়েছে। জেনি ঘুরে দেখে তার ভাইরূপী বোনটাকে। কি সুন্দর আঁকানো চেহারা, ধনুকের মতো ভ্রু আর চোখের ঘন পল্লব, নাকটা একটু চাপা। এই নাকটা ওর জন্যই পারফেক্ট। একটা ছোট নোজপিন পরলে প্রচণ্ড সুন্দর লাগবে। আব্বু যে কেন ওকে এমন বেশে রাখে কে জানে। ওকে তো এখনো বলাই হয়নি তোর ক্রাশ তোরই ভার্সিটির প্রফেসর, যদিও সেসব অতীত। রাতের ভণ্ড আড্ডায় সব ভণ্ডরা দুষ্টু পানি খাচ্ছে, নিবিড়ের আজ সেসবে মন নেই। উঠে দাঁড়ানো দেখে সজীবও দাঁড়িয়ে যায়। তার হালকা নেশা চড়েছে। সজীব ঢুলে ঢুলে জিজ্ঞেস করলো, বাড়ি যাবি নাকি ফাইটিং করতে যাবি, নাকি আজও মুডে আছিস? আচ্ছা, তোর মায়াদয় নেই না হারামি? ওদের গ্রুপে একমাত্র এই সজীব ছেলেটাই গ্রাজুয়েট আর মেধাবী এবং চরিত্রবান। এখনও চাকরির চেষ্টায় আছে। নেশা না চড়লে এভাবে কথা বলে না। নেশা জিনিসটা আসলেই ভেতরের শুয়োরকে টেনে বের করে আনে, কিন্তু বন্ধুর মহব্বত ছাড়তে পারে না, বিধায় নিজেই নিজের সর্বনাশ করছে। আম্মুর কাছে যাব বলে নিবিড় বের হয়ে যায়। আর আড্ডায় সবাই অবাক হয়ে দেখল যে নিজের মায়ের নাম মুখে আনলে 3 বার কুলি করে সেই ছেলে মায়ের কাছে যাবে। এ যেন অতি আশ্চর্যজনক ঘটনা। আরশিতে নিজের প্রতিবিম্ব দেখে মুচকি হাসল জিয়ানা। পার্পেল কুর্তি আর ধুতি সালোয়ার, সাথে নাগরা জুতা পরে চোখে একটান কাজল দিল। তারপর চুলটা কম্বো করে ইউকটা হাতে নেয়। কি যেন ভেবে ইউক হাত থেকে নামিয়ে টিস্যু দিয়ে চোখ মুছে ফেলল। অনেকক্ষণ থেকে জেনি তার কাজ কারবার দেখে যাচ্ছে। দিলি কেন, আবার মুছেই ফেললি কেন? তোমার জাদ্রেল বাপ দেখলে আমার চোখ উঠিয়ে মার্বেল খেলবে। আর দিলাম প্র্যাকটিসের জন্য, ভবিষ্যতে যদি দরকার লাগে। চোখ উঠিয়ে মার্বেল খেলবে কিনা জানি না, কিন্তু চুল যে এত বড় করেছি সেটা দেখলে টাকলু করে দেবে, এটা 100% নিশ্চিত। 7 বছর থেকে লুকিয়ে আসছি, এখন যদি ধরাও পড়ি তবুও কাটবো না। এই চুলের জন্য আমার নারীসত্তা এখনো মনে হয় অল্প বেঁচে আছে। তখনই আঞ্জুমান দরজায় নক করলেন আর বললেন, তোদের আব্বু এসে গেছে। আপি, কোকের দাম কিন্তু 300 বলবা, না হলে আব্বু ঝামেলা করবে। এখানে প্রাইভেট না পাওয়া পর্যন্ত এভাবে টাকা উড়াচ্ছিস কেন? জেনি ইউক পরিয়ে দিতে দিতে বলল, এই এলাকায় আমাকে কেউ প্রাইভেট দিবেও না। সবাই এমনভাবে তাকায় আমি যেন অতি আশ্চর্যজনক কোনো জন্তু, কিংবা উদ্ভট কোনো নমুনা টাইপ সার্কাসের কসরত। জেনির বাবা জিয়াউল হক একজন রিটায়ার্ড আর্মি, আর 7 বছর হলো রিটায়ার্ড করেছেন। তারপর গ্রামে একটা গরুর ফার্ম করেছেন। আর্নিং যা হয় সেখান থেকেই টুকটাক চলে। আর আঞ্জুমান মানে জেনির মা একটা এমপিভুক্ত কলেজের শিক্ষিকা, বেতন খুবই সামান্য। বাচ্চারা সবাই ভালো জায়গায় চান্স পেয়েছে, তাই নিজের হাত খরচের টাকা প্রাইভেট পড়িয়েই পুষিয়ে নিতে পারে। এক কথায় এই পরিবারটি আদর্শ মধ্যবিত্ত পরিবার। কিছুদিন আগ পর্যন্ত সবকিছু সুখী সুন্দর ছিল, কিন্তু জোনায়েদের জেদের জন্য আপাতত খুশিতে একটু ভাটা পড়েছে। জন্মের সময় জোনায়েদের হার্টে ছোট একটা ছিদ্র ছিল। বহু চিকিৎসা করে অনেক বছরে সেটা রিপেয়ার হয়েছে, কিন্তু এই ছেলের কি সেসব খেয়াল আছে? সে ক্রিকেট খেলতে খুবই বেশি পছন্দ করে এবং ভালো অলরাউন্ডার। দৌড়ঝাঁপ যে তার জন্য হারাম এটা সে বুঝতে চায় না। বাবা মার সাথে রাগ করে একটা প্রাইভেট জবে ঢুকেছে। বর্তমানে একা একাই থাকে। কেক নিয়ে সবাই অপেক্ষা করছে জিয়াউল হকের জন্য। উনি এসেই জিয়ানাকে একবার দেখে কেক কেটে ফেলল। রাতে ডিনারের পর জিয়ানাকে রুমে ডাকলেন। মিসেস হক বলল, আমি পড়তে বলেছি এই ড্রেস, বকাঝকা করবে না প্লিজ, এখন বড় হয়েছে। উত্তরে একটা শীতল চাহনি দিয়েছেন শুধু। জিয়ানাও তৈরি পাল্টা প্রশ্ন করতে। কি জন্য তার এই 20 বছরের জীবনের গোল একটাই, বলে বলে ডান কান থেকে বাম কান পেঁচিয়ে ফেলেছেন নিজ পিতা। আর গোলটাই বা কি? রুমে ঢুকে দেখতে পেল মিস্টার হক ইজি চেয়ারে
চোখ বন্ধ করে শুয়ে আছেন। জিয়ানা কাছে গিয়ে আস্তে করে আব্বু বলে ডাক দেয়। চোখ বন্ধ অবস্থায় উনি বললেন, আমি চাই প্রতিনিয়ত তুমি শক্ত থেকে শক্ততর হয়ে গড়ে ওঠো, সামান্য মেয়ে মানুষের মতো বেঁচে না থাকো। জিয়ানা জানে পরেরটুকু হবে মেয়েলি শাড়ি গহনা স্বামী সন্তান তোমার একমাত্র বাঁচার অবলম্বন না হোক। এজন্যই এইসব সামান্য জিনিসের প্রতি আমি তোমার মোহ তৈরি হতে দেইনি। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি প্রমাণ করেছ তোমার মাঝেও একটা দুর্বল নারীসত্তা আছে। কাল থেকে তোমার ট্রেনিং 1 ঘন্টা আগানো হলো। দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বের হলো জিয়ানা। জেনি আর আঞ্জুমান ঘিরে ধরে তাকে। জিয়ানা হেসে বক্তৃতার মতো হাত উঠিয়ে বলল, মা জননী, কাল আরও 1 ঘন্টা আগে আমাকে ঘুম থেকে ডেকে দিবেন। জেনি পিঠে একটা কিল দিয়ে চলে যায়। আঞ্জুমানও চুপসে যাওয়া বেলুনের মতো রান্নাঘরে ছুটে। এরা অহেতুক এই ফাজিল মেয়েকে নিয়ে ভয় থাকে, অথচ ওর কোনো বাতাসই গায়ে লাগে না। ছোট্ট বাচ্চারা ব্যথা কিংবা ভয় পেলে আশ্রয় খোঁজে বাবা মার বুকে। বাবা মা 2 হাতে আগলিয়ে নিলেই ব্যথা আর ভয় নিরাময় হয়ে যায়। কিন্তু জিয়ানার ক্ষেত্রে সেটা করা হয়নি। ছোট থেকে ব্যথায় কান্না করলে আঞ্জুমান দৌড়ে আসতো, কিন্তু জিয়াউল বাধা দিতেন। কান্নাকাটি করে কিছুক্ষণ পর নিজে নিজেই উঠে সব ভুলে যেত। তারপর আস্তে আস্তে যখন বুঝলো নিজের ব্যথায় সহমর্মিতা দেখানোর জন্য কেউ নেই, সেহেতু অযথা কান্না করে এনার্জি লসের কি দরকার, তাই এখন পর্যন্ত কারো সহমর্মিতার আশাও করে না। যে কোনো সমস্যার সমাধান নিজেই ইনস্ট্যান্ট বের করে ফেলে। তেমনই একটা ঘটনা আজ ঘটেছে। জিয়ানার বাইসাইকেল যেখানে পার্ক করা ছিল, তামান্না নিজে গাড়ি পার্ক করতে গিয়ে পাশের সাইকেলটার ওপর উঠিয়ে দেয়, আর তাতেই জিয়ানার সাইকেল আলু ভর্তা। জিয়ানার সাইকেলটা নিজের জমানো টাকায় কেনা। প্রথম বর্ষের পুরোটা সময় প্রাইভেট পড়িয়ে জমানো টাকার বিনিময়ে সাইকেলটা পেয়েছিল। এমন না বাসা থেকে চাইলে দিবে না, কিন্তু সে নিজের শখের জিনিস নিজেই কিনতেই পছন্দ করে। জিয়ানা কুল হেডেড গার্ল, সহজে রাগে না। এইবারও রাগলো না, সরাসরি তামান্নার কাছে গিয়ে বলল, জরিমানা দিয়ে কেটে পড়ো। আত্ম অহমিকায় পরিপূর্ণ তামান্নার আতে ঘা লাগে তাতে। বড্ড তেজ নিয়ে উল্টো বলে, তোমার এই 2 টাকার সাইকেলের ভাগ্য যে আমার গাড়ির চাকার স্পর্শ পেয়েছে। তা হতে পারে, তোমার গাড়ি বেশ এক্সপেন্সিভ, কিন্তু তুমি আমার 2 টাকার সাইকেলের দাম দিয়ে ফুটো। কুইক। তামান্না আর কোনো কথা না বলে ক্লাসের দিকে যাত্রা করে। এরপর যা হবে তার দায়িত্ব তোমার, ধলাব্যারাম বলেই কাউন্ট শুরু করে। 1 2 3। পরেই কটমট শব্দে তামান্না পিছন ফিরে দেখে লাথি দিয়ে একটা লুকিং গ্লাস ভেঙে আরেকটার দিকে যাচ্ছে। সে দৌড়ে আসতে আসতেই 2 লাথি দিয়ে সেটাও ভাঙা শেষ। আর কোনো কথা না বলে সাইকেল বগলদাবা করে হনহন করে হেঁটে চলে গেল। তামান্না রাগে দিকবিদিক ভুলে ভার্সিটির ছাত্র ইউনিয়ন অফিসে গিয়ে কমপ্লেন করে। ছাত্র ইউনিয়ন থেকে জেনিকে ডেকে এনে জিয়ানাকে ফোন দেওয়ার 30 মিনিট পর আসামি হাজির হলো। এসেই তামান্নাকে দেখেই হেসে দেয়। আসামির এমন নির্লিপ্ত হাসিতে সবাই নড়ে বড়ে বসে। জিয়ানা কাছে গিয়ে ব্যাগ থেকে টাকা বের করে বলল, তোমার গাড়ি আসলেই এক্সপেন্সিভ, আমার ধারণার চেয়েও বেশি। আমার সাইকেলের দাম ছিল 21,000, যেতে আসতে রিক্সা ভাড়া 80 টাকা, প্রচণ্ড গরমে একটা সফট ড্রিঙ্কস খেয়েছি 30 টাকা। ও হ্যাঁ, তোমার জন্য এনেছি, মানে 60 টাকা ড্রিঙ্কস। মোট 21,140 টাকা খরচ। তোমার লুকিং গ্লাস, সরি গাড়ির লুকিং গ্লাসের দাম পেয়েছি 28,000 টাকা, ফেরত 6,860 টাকা বলে টাকাটা তামান্নার হাতে দিয়ে সবার উদ্দেশ্যে বলল, ওকে তাহলে মামলা ঢিসমিস, আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, আমার লস হয়েছে মিস ধলাব্যারাম, আমার একটা ক্লাস কেল্লাফতে। ইটস ওকে, কাউকে না কাউকে তো ছাড় দিতেই হয়। এরপর লম্বা লম্বা পা ফেলে বের হয়ে চলে যায় জিয়ানা। তার পেছনে পেছনে জেনিও বের হয়ে গেল। নিবিড় স্থির হয়ে বসে। বদি আর সজীবের মুখ হা হয়ে আছে। কিসের মামলা, কিসে ঢিসমিস করলো, আসামিকে বাদীকে, বিচারকই বা কে, মানে সবকিছুই সবার তালগোল পাকিয়ে গেল। সিসি ক্যামেরার ফুটেজে প্রমাণ হয় অপরাধ আপনার মিস তামান্না, মামলা ঢিসমিস, সো ইউ মে গো নাও বলে নিবিড় আঙ্গুল দিয়ে দরজা দেখিয়ে দেয়।
একটা 2 টাকার সাইকেলের জন্য সে আমার গাড়ি নষ্ট করেছে, আর তুমি তাকে এমনিই ছেড়ে দিলে? হাউ ক্যান ইউ বি সো ব্রুটাল? বলল না সে 2 টাকার না 21,000 ছিল দাম। 21 টাকা নিজে কামাই করেছো কখনো? সুগার ড্যাডের টাকায় আমার সামনে ফুটানি দেখাতে এলে তোমার শরীরের অরিজিনাল ফুটেজ দেখিয়ে দিবে পোলাপান। নাও আউট ধলাবেরাম। অপমানে তামান্নার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ইহ জীবনে সে এতটা অপমান কখনো হয়নি। সুন্দরী আর ধনীর দুলালি হওয়ায় সব জায়গায় প্রিভিলেজ পেয়ে এসেছে। সবাই জো হুকুম হো হুকুম আগে বলে চলেছে এতকাল, কিন্তু আজ তার দম্ভ যেন নড়ে উঠল। শব্দ করে পা ফেলে প্রস্থান করলো সেখান থেকে। ক্লাস শেষে এই বোম্বাই মরিচকে আমার কাছে আনবি বলে শার্টের কলার পেছনের দিকে টান দিয়ে চেয়ারে গা এলিয়ে দিল নিবিড়। ক্লাস শেষে সবাই যখন পিল পিল করে বের হচ্ছে, জিয়ানা তখন রুমের এক কোণে দাঁড়িয়ে। এত হুড়োহুড়ি তার পছন্দ না। আস্তে ধীরে বের হয়ে দরজায় দাঁড়ানো কাবলিওয়ালার 2 সাঙ্গপাঙ্গ দেখে। হোয়াটসঅ্যাপ ব্রো বলে সাইড কেটে হাঁটা শুরু করে। পেছন থেকে একজন কিছুটা এগিয়ে এসে বলে, ভাই তোমাকে ডেকেছে। আজ সময় নেই, ফ্রি হয়ে দেখা করে আসব। পেছনে না ফিরে সোজা হেঁটে হেঁটেই বলে চলল, নিজের পায়ে না গেলে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। জিয়ানার আজ ঝামেলা করতে ইচ্ছা হলো না, তাই চলুন বলে তাদের পেছন পেছন যায়। মাঠের মাঝামাঝি রাস্তায় এসে থেমে গেল অতি পরিচিত মানুষটাকে দেখে। বয়সন্ধিকালের প্রথম অনুভূতি রাফিন ইসলাম। বারবার গণিতে খারাপ করায় আব্বু একজন টিউটর আনলেন, যিনি একমাত্র জিয়ানাকে মেয়েদের মতো ট্রিট করত। মাথায় হাত বুলিয়ে দেয়া, মাঝে মধ্যে রেজাল্ট ভালো করলে চকলেট দেয়া, এইসব আদরের মানে জিয়ানা ভুল ধরে নিজের অনুভূতিকে প্রশ্রয় দিয়ে বসে। প্রায় 5 বছর পর দেখা। স্বাস্থ্য ভালো হয়েছে, চাপদাড়ি রেখেছে, চুলে মুরগি ছিলা করে ট্রিম করা, মানে 2 পাশে একেবারে ছিলে, মাঝখানে কিছু চুল রাখা। এখন একটা পুরুষ পুরুষ ব্যাপার এসেছে ওনার মাঝে। উনি নিশ্চয়ই জিয়ানাকে চিনবে না। বদিদের একটু দাঁড়াতে বলে এগিয়ে গেল রাফিনের দিকে। দ্রুত পায়ে গিয়ে সাইড থেকে সালাম দিল। রাফিন অন্যান্য স্টুডেন্ট ভেবে সালাম নিয়ে এগিয়ে যাচ্ছিল। রাফিন স্যার, আমি জিয়ানা। ঘুরে তাকিয়ে চোখের চশমা খুলে ফেলে রাফিন। জিয়ানাকে আপাদমস্তক দেখে বিস্মিত হয়ে প্রশ্ন করে, ও মাই গুডনেস, ইজ দ্যাট ইউ জিউ? এত বড় হয়ে গেছো, কিন্তু বেশভূষা সেই আগের মতোই আছে দেখি। চুল কি এখনো টাক্কু করে দেন আঙ্কেল? জিয়ানা এবার লজ্জা পেল কিছুটা। হাজার হোক ক্রাশ বলে কথা, এইভাবে টাক্কু হওয়ার কাহিনী কেউ বলে? তবুও মুখে হাসি ফুটিয়ে বলল, আপনিও বড় হয়ে গেছেন স্যার। রাফিন হেসে উত্তর দেয়, একই রকম আছো দেখি। তা তুমি প্রাচ্যের অক্সফোর্ড ছেড়ে এইদিকে কেন? ট্রান্সফার্ড স্টুডেন্ট স্যার, আম্মুর পোস্টিং এইদিকে দিয়েছে, সপরিবার মুভ করেছি। বাসায় আসবেন স্যার? আসি বলে বদিদের দিকে এগিয়ে যায়। বদিরা এদিকেই কান খাড়া করে ছিল এতক্ষণ। জিয়ানার মুড ভালো হয়ে গেছে। এখন কেউ তার সাথে বিটলামি করলে সেও ফিরতি বিটলামি করে দিবে, নো প্রবলেম। বিড়ি টিড়ি খেতে বললে সেটাও খেয়ে নেবে, বেহুদা ক্যাচালে যাবে না। তার ক্রাশকে পেয়ে গেছে এতদিন পর। একটা ইমেজ তৈরির ব্যাপার আছে না? ক্লাবে ঢুকেই দেখতে পেল সিনিয়র বিটলাদের সবগুলো মনে হচ্ছে মুখিয়ে আছে কখন ছাই দিয়ে মাছ ধরবে। জিয়ানা লম্বা করে সালাম দিল। সালাম শুনে কেউ কেউ কাত হওয়া থেকে সোজা হয়ে বসলো। জিয়ানা পালের গোদাটাকে খুঁজে চলেছে। সে কোথায়? দা সান্ডা মান্ডা কাবলিওয়ালা। পরক্ষণেই বের হয়ে এলো নিবিড়। আজ অবশ্য কাবলি পরেনি। লোকটার সাইজ সেই, মানে লম্বার সাইজ আর কি। মনে মনে তওবা পড়ল জিয়ানা। মহামান্য ভাই আসন গ্রহণ করার পর জিয়ানা অপেক্ষায় আছে ফুল বর্ষণের। কিন্তু হায়, কোথায় ফুল? কিন্তু ভেসে এলো গমগমে গলা, সিনিয়রদের সামনে ক্যাপ, মাস্ক আর গ্লাভস পরে থাকা বেয়াদবি, এটা জানো? জি জানি। আর আমি আপাদমস্তক বেয়াদবি বাই বর্ন। এই ক্যাম্পাসে আমাদের সাথে বেয়াদবি করে টিকতে পারবে না, সেটা জানো? জানবো না কেন? জলে নেমে কুমিরের সাথে লড়াই কে করে? গুড, কিন্তু আমি কুমির না। চেয়ারে হেলান দিয়ে বলল নিবিড়। জিয়ানা ঘাড় চুলকে বলে, অবশ্যই আপনি কুমির নন, তবে কুমির চাষি।
বলে তার সাঙ্গপাঙ্গদের হাই দিল। এই পর্যায়ে প্রচণ্ড হাসি পায় নিবিড়ের। নাকের নিচে 2 আঙ্গুল ঘষে ঠোঁট কামড়ে হাসি আড়াল করার চেষ্টা করলো। মেয়েটাকে মোটেও বিরক্ত লাগছে না তার, বরং একই রকম মেয়ে মানুষ দেখে দেখে তার মনে হয় বোরিংনেস চলে এসেছিল। বদি বলল, তোমাকে টেস্ট করার জন্য এখানে ডেকেছে ভাই। যতদূর জানি তুমি বেশ মেধাবী, আর আমরা মেধাবীদের কদর করি, তাদের সাহায্য করি। ফেল করলে পাশ করিয়ে দেয়া হয়, আর্থিক সাহায্যও করা হয়, বিনিময়ে আমাদের মিটিং মিছিলে সময় মতো হাজির হতে হয়। কিন্তু মেধাবীরা তো ফেল করে না, আর আমি তো সবসময় বিরোধী দল। যে দলই সরকার হোক আমি তাদের সমালোচনা করতেই পছন্দ করি। আচ্ছা, কি টেস্ট? আপনারা জনগণের সেবক হলে আমি অবশ্যই ফ্রি টাইমে জয়েন করব, সমুদ্র বলল। অন্তত চশমাটা খুলে রাখো, কথা বলার সময় চোখের এক্সপ্রেশন জানা জরুরি। জিয়ানা ক্যাপ আর গ্লাভস খুলে হাতে রাখলো। বয়কাটে কপাল আর পেছনের ঘাড় পর্যন্ত চুলে ঢাকা, চোখটা ঝলমলে ডাগর ডাগর। নিবিড় সোজা হয়ে বসে। সমুদ্র আবার বলে, এত সুন্দর চোখ সবসময় ঢেকে রাখো কেন? আমি তো প্রকৃতির মতো উদার নই যে নিজ সৌন্দর্য দেখিয়ে বেড়াবো। একটা কথাও মাটিতে পড়তে দিচ্ছ না। এতগুলো ছেলের মাঝে একা মেয়ে হয়ে দাঁড়িয়ে আছো, তোমার ভয় লাগছে না? নিবিড় ভরাট কণ্ঠে প্রশ্ন করল। কথা কিভাবে মাটিতে ফেলে আমি জানি না, আর হ্যাঁ, আমি আসলে কাউকে ভয় পাই না। বেশ, সাহসীদের আমরাও অ্যাপ্রিসিয়েট করি। এবার একটা ঘোষণা দাও। সমুদ্র বলল। 2 বার কাশি দিয়ে নিবিড়ের টেবিলের সামনে থেকে একটা খাতা নিয়ে গোল করে পেঁচিয়ে 1 2 3 মাইক চেক বলে শুরু করলো। একটি ঘোষণা, মুরগির ডিম খাবেন না, মুরগি হেগে শোচে না। এইটুকু বলায় হাসির রোল পড়ল ঘরময়। নিবিড় টেবিলে থাপ্পড় দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে গর্জে ওঠে, ফাজলামি হচ্ছে? জিয়ানা 2 পাশে মাথা নেড়ে বুঝালো, না, কোনো ফাজলামি হচ্ছে না। এরপর গলায় নিরীহ চাপ এনে বলল, নেতা ভাই, আমি এই একটা মাত্রই ঘোষণা পারি। সজীব বলল, আচ্ছা যাও, সিনিয়রদের সাথে বেয়াদবি করবে না। জিয়ানা মাথা নেড়ে বের হবে, তাকে থামিয়ে দিল সমুদ্র। সে খুব এনজয় করছে এমন কাউকে পেয়ে। আচ্ছা, নিবিড়কে নিয়ে একটা নির্বাচনী স্লোগান দিলেই তোমার টেস্ট কমপ্লিট। জিয়ানা কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে গাইল, নিবিড় ভাইয়ের মুরিদ হইলে পড়ালেখা লাগে না রে। আরে নিবিড় ভাইয়ের মুরিদ যারা ফেল করে না তারা। এইবার বাকি সবাই চুপ, কিন্তু নিবিড় নিজেই অট্টহাসি দিয়ে উঠল। জিয়ানা তাকিয়ে দেখলো কাবলিওয়ালা ভিলেন হলেও হাসি হিরো কাটা। টেস্ট শেষ ভাইলোক, মে আই লিভ নাও? ক্যাপ আর গ্লাভস পরে জিজ্ঞাসা করলো জিয়ানা। নিবিড় আঙ্গুল দিয়ে বের হয়ে যেতে বলে। আরে যেতে দিলি কেন? ইন্টারেস্টিং ক্যারেক্টার, আর একটু বাজাতাম। সমুদ্র বলে আফসোস করে। এতক্ষণ থেকে এতগুলো ছেলের মাঝে দাঁড়িয়েছিল, অথচ কোনো সংকোচ কিংবা ভয় কিচ্ছু ছিল না। তাছাড়া একবারও চোখের পাতা ফেলেনি। শি ইজ রিয়েলি সামথিং স্পেশাল বলে ওয়েট পেপারটা ঘোরাতে ঘোরাতে বলল নিবিড়। হন হন করে থানায় ঢুকলো সাদা পাঞ্জাবি আর পায়জামা পরা, মুখ ভর্তি লাল দাড়ি, সৌম্যবর্ণের ষাটোর্ধ্ব হৃষ্টপুষ্ট একজন ভদ্রলোক। উনি ইউপির গণ্যমান্য চেয়ারম্যান আলহাজ মামুন ইসলাম। দারোগা, পুলিশ সবাই দাঁড়িয়ে পড়ল। থানার ওসি নিজের চেয়ার ছেড়ে দিলেন, কিন্তু উনি বসলেন পাবলিকের চেয়ারেই। ওসিকে ধরে কোলাকুলি করে বললেন, যার যেটা চেয়ার সেখানে তাকেই মানায়। তোমার ওই চেয়ারের যোগ্যতা আমার নাই বাপ। ওসি সহ থানার উপস্থিত সবাই মুগ্ধ চোখে চেয়ে দেখলেন জনদরদি এই নেতাকে। মামুন সাহেব আরও বললেন, আমার কিছু ছেলে পেলে নাকি খোয়ারে ভরেছ, সে ভালো। অন্যায় করলে সাজা অবশ্যই জরুরি, তবে ওদের দোষ নেই, দোষটা আমারই। আমি আমার পার্টির ছেলেদের সামলাতে পারি না, তাই অপরাধের শাস্তি মনে হয় আমার প্রাপ্য। আমাকেও অ্যারেস্ট করো বাপ। ওসি ঝুঁকে ওনার পায়ের কাছে এসে বসলেন। স্যার, এভাবে বলবেন না প্লিজ। ওরা যে আপনার পার্টি সেটা আমরা বুঝিনি। পৌরসভার পোলাপান যে ইউনিয়নে গিয়ে ঝামেলা করবে সেটা আমরা কিভাবে বুঝবো? সেন্টি, সবাইকে ছেড়ে দাও কুইক। চেয়ারম্যান সাহেব উঠে দাঁড়িয়ে আবার কোলাকুলি করলেন। রাতের খাবারের দাওয়াত দিয়ে গেলেন ওসিকে। ওসি গদগদ হয়ে বলল, এসবের কোনো দরকার নেই স্যার। আরে তুমি হইলা এই থানার প্রধান, একবেলা খাওয়াইলে আমাদের নিজেদেরই ভালো লাগবে। চেয়ারম্যান সাহেব থানা থেকে বের হয়ে গাড়ির কাছে গেলে 2 জন আফ্রিকান গার্ড দরজা খুলে দিলেন। ওসি জানলা দিয়ে দেখে কুটিল হাসি দিয়ে আরেক অফিসারকে বললেন,
আফ্রিকান নিগ্রো বডিগার্ড নিয়ে ঘুরেন দেখি আপনাদের চেয়ারম্যান। জীবনের ভয় কার না আছে স্যার। তবে এইবার একজন মাঠে নেমেছে শক্তপোক্ত ভাবেই, টেনে হিঁচড়ে অতীত বের করে আনলো বলে। সাবধান, জলে নেমে কুমিরের সাথে খেলতে গেলে কুমিরই খাওয়া লাগবে, বাঘ না। একসাথে দুইজনেই হো হো করে হেসে দিল। জিয়াউল হক কিছু পুরাতন নথিপত্র ঘাটাঘাটি করছিলেন। আঞ্জুমান এসে হাই হাই করে মাস্ক নিয়ে উনার নাকে মুখে চড়িয়ে দিয়ে বলল, এখনই হাঁচি শুরু করতে। পুরাতন কাগজ ঘেটে কি সুখ পাও সেটাই বুঝি না আমি। আমিও তো বুঝি না আঞ্জু। মাথার ওপর বিরাট দায়িত্ব, এখনো 50% হিসেব আমি মিলাতে পারিনি। বাচ্চাটার কাছে জবাব দেওয়ার মতো উত্তর যে এখনো আমার কাছে নেই। এইবার একটু সহজ হও, মানুষের জীবন আজ আছে কাল নেই। এইভাবে ভয়ে ভয়ে কাটানোর কোনো মানে হয় না। এর চেয়ে ভালো সব পরিষ্কার করে বলে দাও, সময় আসুক, অ্যাম সিটিং ইন এ প্যাস্ট টেস্ট। নীলু যে রূপক মণ্ডলের নাম বলতো, ওনাকে খুঁজে পেলেই মনে হয় সব হিসেব মিটে যায়, তাই না? হ্যাঁ, কিছুটা। ওই সময় সাগর ভাই আরও কিছু নাম বলেছিলেন, কিন্তু সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। ওদের বাড়িটা সেটা পরিত্যক্ত, কেউ থাকে না। তবে আমি কয়েকবার গিয়েছিলাম, সন্দেহজনক কিছু পাইনি। এভাবেই চলুক না, পরে কেঁচো খুঁড়তে সাপ বের হয়ে যাবে, সেটা না হয় মানলাম, কিন্তু এইভাবে দুইজন মানুষ তো অদৃশ্য হয়ে যেতে পারে না। জিয়ানা ক্যাম্পাসের মেইন গেটে রিকশার জন্য দাঁড়িয়ে আছে। তখন সামনে দিয়ে সিনিয়র কিছু মেয়ে যাচ্ছিল। কিছুটা দূর এগিয়ে আবার ঘুরে জিয়ানার কাছে এসে জিজ্ঞেস করলো, তুমি তামান্নার গাড়ি ভেঙেছো? জিয়ানা মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। একটা মেয়ে এগিয়ে এসে বলল, সাবধানে থেকো, সে কিন্তু যে সে কেউ না, নিবিড় ভাইয়ের গার্লফ্রেন্ড। এখন অবশ্য ব্রেকআপ, কিন্তু জোড়া লাগতে কতক্ষণ। তাছাড়া তামান্না ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে, ওর অনেক চামচাও আছে। সতর্ক করার জন্য শুক্রিয়া আপনাদের, কিন্তু নিবিড়ের গার্লফ্রেন্ড হলে তো রেপুটেশন খারাপ হওয়ার কথা। আফটার অল উনি খেয়ে ছেড়ে দেন, তাই না? মেয়েগুলো হকচকিয়ে গেল কিছুটা, তারপর কাছে এসে ফিসফিসিয়ে বলল, নতুন আসছো তাই জানো না অনেক কিছু। ওনার গার্লফ্রেন্ডরা বেশিরভাগ টিসি নিয়ে চলে যায়, পরবর্তীতে তাদেরকে আর কেউ দেখেও না। আর এইভাবে পাবলিকলি নিবিড় নাম নিও না। এখানে ওনারাই সব, ওনাদের ইশারা ছাড়া এখানে কিছু হয় না বলে চলে গেল। জিয়ানা ভ্রুকুসকে চিন্তায় মশগুল। মেয়েগুলোর সাথে ব্ল্যাকমেইলিং করা হয় না তো? জিয়ানার চিন্তা ছুটে গেল সাই সাই করে পাশ দিয়ে বাইক চলে যাওয়াতে। একেবারে কানের পাশ দিয়ে গেল দেখে বলে উঠল, কোন শালার পুত্রে? অদূরে গিয়ে বাইকটা দাঁড়িয়ে পড়ল, আর হেলমেট খোলার সাথে সাথেই জিয়ানা থতমত খায়। তবুও ভেতরের খবর ভেতরে রেখে বোকা হেসে বলে, আরে কাবলিওয়ালা যে। নিবিড় এক আঙ্গুল দিয়ে জিয়ানাকে কাছে ডাকে। সে দ্রুত পায়ে গিয়ে সালাম দিয়ে কান ধরে দুঃখিত বলল, সাথে মক্কুকে নেমে দাঁড়াতে অনুরোধ করে। মক্কু নিবিড়ের দিকে তাকালে সে সম্মতি দেয়। মক্কু নামার সাথে সাথে জিয়ানা গিয়ে উঠে বসে পড়ে নিবিড়ের পেছনে। নিবিড় ভ্রুকুসকে পেছনে ফিরে দেখলো, কিন্তু কিছু বলল না। মক্কু এগিয়ে এসে বলল, আরে তোমার সাহস তো কম না, ভাইয়ের বাইকে যে কেউ উঠতে পারে না, ভাইয়ের চেলা হওয়া লাগে। তাছাড়া আপনাদের জন্য আমার দেরি হয়ে গেছে, এখন রিক্সা পাচ্ছি না, আমাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরই, আমাকে মার্কেটে ছেড়ে দিলেই হবে। নিবিড় বিনা শব্দে বাইক স্টার্ট করলো আর ফুল স্পিডে প্রস্থান করে সেখান থেকে। বিস্মিত মক্কু হা করে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে ভাইয়ের চেলা হয়ে তার জায়গাটা খেয়ে দিল নাকি? অপরদিকে কিছুটা দূরে দাঁড়িয়ে তামান্না সবটা দেখে রাগে ফুঁসতে থাকে। মার্কেটের কিছুটা আগে এসে হার্ড ব্রেক করলো নিবিড়। হঠাৎ ব্রেকে জিয়ানা নিবিড়ের পিঠের সাথে ধাক্কা খায়, আর সাথে সাথেই হুড়মুড় করে বাইক থেকে নেমে দাঁড়ায়। সে কিছু বলার আগেই নিবিড় বলল, যতই পুরুষের বেশ ধরো, শরীর প্রতি মুহূর্ত জানান দেয় নারীত্বের। নাইস ফিগার। বাঁকা হেসে বাইক ঘুরিয়ে চলে গেল সে। আর বিমুড়ো বেক্কেল আর মেজাজ খারাপ করে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকে জিয়ানা। একটা মসজিদের উদ্বোধনের জন্য চেয়ারম্যান মামুন ইসলাম এসেছেন বাজারের ভেতরে। নিবিড়ও পাশে দাঁড়িয়ে। উদ্বোধন শেষে মোনাজাতের পর নিবিড় বলল, আমি বের হচ্ছি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব মুচকি হেসে কানের কাছে গিয়ে বলে, মাঝে মধ্যে আব্বা ডাকতেই পারো, যেহেতু তোমার আম্মা প্রায়ই আমার সাথে রাত্রিযাপন করে। নিবিড় চেহারা অপরিবর্তিত রেখে হাত শক্ত করে মুঠো করে ফেলে।